হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো গল্প হলো সত্যি। 1966 সালে কমল হাসানের বিখ্যাত মুভি এটা। তো গল্প হলো সত্যি, এর মধ্যে আমি শিওর যে যারা সিনেমা লাভার আছে তারা অনেকেই দেখে ফেলেছে। বাট যারা দেখে নাই তারা এটাকে এক্সপেরিয়েন্স করতে পারে। গল্প হলো সত্যি এরকম একটা সিনেমা যেখানে অনেকগুলো রূপক বিষয় লুকিয়ে আছে। গল্প হলো সত্যি সিনেমাটা এরকম একটা সিনেমা যেটা সিম্পলিসিটি দিয়ে অনেক ডিপ কিছু জিনিসকে বুঝিয়ে দেয়। এর আমরা কাহিনীর দিকে যদি যাই, আমরা তো তাহলে দেখতে পাই যে একটা একান্নবর্তী পরিবার, সেখানের মধ্যে সবাই বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে। তারা একজনের কাজ অন্যজনের উপরে চাপিয়ে দিচ্ছেন। ভাইদের মধ্যে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বারবার মতানৈক্য হচ্ছে। ইভেন সেটা ভাইয়ের বউদের মধ্যেও হচ্ছে। তারপরে বাড়ির মাঝখানে একটা উঠান, সেখানের মধ্যে তারা বারবার পিচ্ছিল খেয়ে পড়ে যাচ্ছে, যেটা কিন্তু কেউই কিন্তু ঠিকভাবে পরিষ্কার করতেছে না একটু রেসপন্সিবিলিটি নিয়ে। এরই মধ্যে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে বাড়িতে কোনো কাজের মানুষ টিকতে পারতেছে না, সবাই তাদের কাজগুলো তার উপরেই চাপিয়ে দিচ্ছে, বা তার কাজের পেশা অনুযায়ী সে ওরকম ধরনের পয়সা পাচ্ছে না, যার জন্য সে এখানে থাকতে পারছে না। ইন দ্য মিন টাইম আমরা দেখি যে কুয়াশার ভেতর থেকে এটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। এই ক্ষেত্রে পরিচালক এটার কোনো একজ্যাক্ট ডেফিনিশন দেয় নাই। সে কি কোনো দেবদূত, সে কি কোনো ম্যাজিক্যাল ফিগার, নাকি সে আসলেই বাস্তবিক একটা ক্যারেক্টার। আমরা দেখি যে একটা লোকের আগমন হয় ধনঞ্জয় নামে। এই ধনঞ্জয় যখন সেই বাসায় ইন্ট্রো করে তখন দেখা যায় যে সে একাই সে দর্জনের কাজ করে ফেলতেছে। সে বিভিন্ন বুদ্ধিদীপ্ত কথাবার্তার মাধ্যমে সবাইকে মুগ্ধ করে রাখে, তাদের মধ্যে পুরনো বন্ডিং গুলো ফিরিয়ে আনে। ফ্যামিলির মধ্যে যে শান্তিটা প্রিভিয়াসলি ছিল না, সেটা ধীরে ধীরে তারা গেইন করতে থাকে। যখন একটা পর্যায়ে বাড়ির মধ্যে ভাইরা ভাইদেরকে সম্মান করতেছে, তারা একজন একজনের প্রশংসা করছে, তারপরে হচ্ছে যে তারা নিজেদের রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে, এরকম একটা মানসিকতা যখন তৈরি হয়, তখন আমরা দেখি যে এই ক্যারেক্টারটা আবার একটা ধূসর কুয়াশার মধ্যে আবার মিলিয়ে যাচ্ছে। তখন ওই বাড়িরই মা বাবা হারা মেয়ে সেই দৃশ্যে আমরা দেখতে পাই যে সে তার কাছে গিয়ে জানতে চাচ্ছে তুমি কোথায় যাচ্ছ। তখন সে বলে যে আমার সময় ফুরিয়েছে। তো সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। যখন মিলিয়ে যায় তখন সে এখানে কি দেবদূত নাকি সে বাস্তবিক, সেখানে কোনো ডেফিনিশন না দিয়ে গেল, এটা যে একটা নায়কত্ব সে রেখে গেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আর সবশেষে সে যে মেসেজটা দিয়ে যায় সেটা হচ্ছে যে একটা ইউনিটির যে প্রয়োজনীয়তা, সব ক্ষেত্রেই যে ইউনিটির যে একটা নিড আছে, সেটা নিজের কাজটা নিজে করা এবং কর্মেই মুক্তি, এরকম একটা মেসেজ সে পুরো ফ্যামিলিটাকে দিয়ে যায়, বা এই ফ্যামিলিটার থ্রুতে পরিচালক আমাদেরকে সবাইকে এটা দেখাতে চেষ্টা করছে। এখানে যদি আমরা পারফরমেন্স এবং কাস্টিং এর কথায় আসি, তাহলে আমরা দেখি যে যোগেশ চট্টোপাধ্যায় হচ্ছে যে বাড়ির বৃদ্ধ, বাবা চরিত্রে অভিনয় করেছেন। তারপর ছায়াদেবী রয়েছেন, প্রসাদ মুখার্জি রয়েছেন, ভানু ব্যানার্জি রয়েছেন, এবং সবচেয়ে যে চার্মিং ক্যারেক্টারটা সেটা হচ্ছে যে ধনঞ্জয় নামে রবি ঘোষ, সবার ফেভারিট। আমি শিওর যারা ফেলুদা দেখছে বা যারা অন্যান্য রবি ঘোষের মুভি দেখছে, তারা খুব ভালোভাবেই রবি ঘোষকে চেনে। রবি ঘোষ এখানে যে পারফরমেন্স দিয়েছে, এটা মানে এটা নিয়ে কোনো কথা হবে না। জাস্ট একই সাথে ওনার সাথে পরবর্তীতে যদি আমার পার্সোনাল জায়গা থেকে আমার এরপরে যোগেশ চট্টোপাধ্যায়ের অভিনয়টা খুব ভালো লাগছে। এটা ছাড়া ছায়াদেবীও অসম্ভব ভালো কাজ করছে। সবাই সবার জায়গার মধ্যে যথেষ্ট ন্যাচারাল ছিল। এটা এরকম একটা মুভি, এটা খুব সিম্পলিসিটি দিয়ে খুব ফার্স্ট পেজে অনেক ডিপ কিছু মেসেজ দিয়ে যায়। গল্পটা তো প্রথমত কাউকে বোর করবেই না, একই সাথে হচ্ছে যে এই মুভিটা একবার দেখার জন্য না, এটা বারবার দেখতে ইচ্ছা করবে। যেরকম আমরা যেমন থ্রি ইডিয়টস, পার্সুইট অফ হ্যাপিনেস, বাইসাইকেল থিফস, এরকম মুভিগুলো যখন আমরা দেখি, আমরা কিন্তু এইসব মুভিগুলো দেখি, প্রাইভেট শাসন টেলিভিশন, এরকম মুভিগুলো, কিছু রং বসন্তি, এরকম মুভি আছে যেগুলো আমরা বারবার দেখতে পারি। আগুনের পরশমণি, এসব মুভিগুলো আমরা বারবার দেখতে পারি। এই মুভিটা আমার থেকে মনে হয় যে এরকম একটা মুভি যেটা বারবার দেখা যায় এবং বারবারই এইসব রিয়েলাইজেশন গুলো কাজ করে। যারা এখনো এই মুভিটা দেখেন নাই, আমি বলবো যে মুভিটা খুব ভালো একটা চয়েস হবে। তো এইটাই কথা, যদি সুযোগ হয় তাহলে মুভিটা দেখে নেবেন। আশা করি ভালো লাগবে। সবাইকে অনেক থ্যাঙ্কস, টেক কেয়ার, টাটা।